তারা যে একটা সাম্প্রদায়িক শক্তিকে এভাবে প্রশ্রয় দিয়ে লালিত পালিত করে সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসিয়ে দিয়ে গেলেন, এটা তো রাষ্ট্রকে বহুদিন বহন করতে হবে। উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ এসেছে, সে জায়গায় বলা হচ্ছে যে আমাদের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে তিনি নাকি জামিন বাণিজ্য করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। আসলে মাত্রই যারা দায়িত্ব থেকে চলে গেলেন এবং তখন যদি এই ধরনের মন্তব্য বা এই ধরনের প্রতিবেদন আসে এবং সেগুলো অভিযুক্তের কোনো বক্তব্য ছাড়াই যদি আমরা আলোচনা করি কিংবা অভিযুক্ত করি, সেগুলো খুব যৌক্তিক হবে বলে আমারও মনে হয় না। কারণ আমাদের সামনে কিন্তু অনেক বড় ধরনের লুটপাটের উদাহরণ আছে। আমরা দেখেছি যে 15 বছরে আওয়ামী লীগের শেষ 15 বছরে যে দুঃশাসন ঘটে গেল, যে লুটতরাজ হলো, যে কর্তৃত্ববাদী শাসন হলো, তার বিরুদ্ধেই কিন্তু 24-এর গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হলো। এই যে এরকম একটা গণ অভ্যুত্থানের পরে যখন এরকম আপনার মানুষের বিক্ষোভ, মানুষের চাওয়া গণতন্ত্র, বাক স্বাধীনতার পক্ষে তাদের অবস্থান এবং একটা সুষ্ঠু নির্বাচন হলো, অনেক অনিশ্চয়তা, সংশয়, সংঘর্ষ, অনেক কিছু হয়েছে। আপনার দুর্নীতি কিন্তু কয়েক রকমের। আর্থিক দুর্নীতি যেমন একটা বড় দুর্নীতি, আপনার নৈতিক দুর্নীতিও কিন্তু অনেক বড় দুর্নীতি। আর্থিক দুর্নীতি তো দেখা যায় না, কে কী করেছেন আস্তে আস্তে হয়তো অনেক কিছু উদ্ঘাটিত হবে, কিন্তু নৈতিক দুর্নীতি তারা যেটা করেছেন, তারা যে একটা সাম্প্রদায়িক শক্তিকে এভাবে প্রশ্রয় দিয়ে লালিত পালিত করে সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসিয়ে দিয়ে গেলেন, এটা তো রাষ্ট্রকে বহুদিন বহন করতে হবে। জাতির সামনে এটা অনেক বড় পাথরের মতো এসে উপস্থিত হয়েছে এবং সেইটা উপস্থিত হওয়ার প্রেক্ষাপট তারা কী করে তৈরি করলেন। আপনি দেখুন সর্বশেষ গ্রাহ্য নির্বাচন যেটা 2008 সালে হলো, সেখানে জামায়াতের ভোট কত? শতকরা 4 থেকে 7%। তারা দাবি করে 13%, বুঝলাম 13%। সেই 13% ভোট আপনার 1 লাফে 36% কী করে পৌঁছায়? এবং 36% তারা ভোট পৌঁছে গেল, তারা মোটামুটি প্রায় 2 কোটির মতো ভোট পেয়ে গেল। এবং আপনি দেখুন যে যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে জাতিসংঘের বৈঠকে যান, তখন 3টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার সঙ্গে যান। কারা গেলেন? বিএনপি, জামায়াত এবং এনসিপি। তখন এনসিপির বয়স কত? সেই রাজনৈতিক দলের কোন যুক্তিতে বিএনপি বা জামাতকেই বা কী করে বিএনপির পাশাপাশি স্থাপন করা হলো? বিএনপির তো শতকরা 40% ভোট তারা অন্তত গত 4 থেকে 5টি নির্বাচনে, যখনই রাজ্য নির্বাচন বা যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিএনপি সেই ভোট পেয়েছে। জামাতকে তার মানে কি বড় আকারে দেখানো হয়েছে? বিএনপি, জামাত, এনসিপি। আপনি যখন দেখুন যে 9 মাস ধরে যে সংস্কার কমিশনের বৈঠকগুলো হলো, তখনও কিন্তু বিএনপি, জামাত, এনসিপির সাথে আলাদা গুরুত্ব দিয়ে আলাপ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তার তো দরকার ছিল না যে 30টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে তারা জাতির সামনে একটা জাতীয় ঐক্যমত্য কমিশনের রিপোর্ট পেশ করলেন। 30টি রাজনৈতিক দল কি করে জাতীয় ঐক্যমত্য তৈরি করে? আপনি যে গ্রাহ্য নির্বাচনগুলো, সেখানে কিন্তু বড় একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, আমরা বারবার দেখেছি যে বিএনপি এবং আওয়ামী লীগের মোটামুটি তাদের গড়ে 40% করে ভোট। এই যে আওয়ামী লীগ অনুপস্থিত হয়ে থাকছে, এর ব্যাপারেও সরকারের কোনো রকম অবস্থান ছিল না। তারা সরাসরি বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং আওয়ামী লীগ কোনোভাবেই স্পষ্টভাবে নির্বাচনে আসতে পারবে না। ঠিক আছে, তাদের ব্যাপারে বিচার হচ্ছে, যারা বিচারাধীন ছিল তারা ছাড়া অন্যান্যদের কিভাবে রিকনসিলিয়েশন করা হবে, কোনো রকম কিন্তু তাদের কোনো কথা হয় না। আওয়ামী লীগ কি এভাবেই থেকে যাবে রাজনীতিতে? কাজেই এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু জাতির সামনে আগামীতে খুব জরুরি হয়ে আসবে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছুই বেরোচ্ছে। আপনি দেখুন আরেকটি রিপোর্ট আছে মানব জমিন পত্রিকায়, সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি ছিলেন সংস্কৃতি উপদেষ্টা, তিনি জাতীয় কি বলে ওই যে গণভবনে যেই জাদুঘর তৈরি করেছেন, জুলাই স্মৃতি জাদুঘর, সেখানে 150 কোটি টাকার বা 110 কোটি টাকার একটি সেই প্রজেক্টের সভাপতি হিসেবে তিনি নিজেকেই নির্বাচিত করে দিয়ে রয়ে গেছেন। কিন্তু তার মানে তিনি এখনো সেটার সভাপতি, নিজেকে সভাপতি করে চলে গেছেন। এবং সেখানে ওয়াক ইন ইন্টারভিউ, মানে সাক্ষাৎকারের ভিত্তিতে যে চাকরি দেওয়া হয়, 70,000 টাকার চাকরি দেওয়া হচ্ছে সেখানে সাক্ষাৎকারের ভিত্তিতে, 110টি পদ। কাজেই এই যে হরিলুট, এগুলো তো আমরা কিছু দেখতে পাচ্ছি, এখনো সেটা চলমান, কারণ তিনি সেটার সভাপতি। তো কাজেই এইগুলো আসছে পত্রিকাতে এবং নানানভাবে আপনি দেখুন যে যেভাবে অনেক কিছু ঘটেছে, কথায় কথায় ড্রোন, কথায় কথায় নানান ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করা হয়েছে।
জিনিসটা তো আমাদের চোখের সামনেই ঘটেছে 24-এর গণঅভ্যুত্থান। এই রক্তাক্ত উপাখ্যান্তকে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু সেটাকে যদি আপনি একেবারে এমনভাবে তৈরি করেন যে এটা মুক্তিযুদ্ধের প্যারালাল হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার অভিসন্ধি নিয়ে আমাদের সন্দেহ থাকে। 32 নম্বর যখন ভাঙা হলো, সরকারের ভূমিকা কি আপনাদের মাথায় কোনো প্রশ্ন আনেনি? যে বুলডোজার দিয়ে কি এরকম একটি বাড়ি অন্তত 3 বার ভাঙার চেষ্টা করা হলো, কেন? তখন সরকার কেন নির্বিকার থাকলেন? আপনি গণমাধ্যমে যখন হামলা হলো, ছায়ানট উদ্ধৃতি যখন হামলা হলো, তখন সরকার কেন নির্বিকার থাকলেন? তখন এই প্রশ্নগুলো কিন্তু তাদের নৈতিক আদর্শ এবং তাদের যে এক ধরনের সততা নিয়ে অবশ্যই প্রশ্নবিদ্ধ করে তাদেরকে। কাজেই যেই দুর্নীতির কথা আপনি বলছেন, সেই দুর্নীতির সাথে এই দুর্নীতিগুলোও কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে। এবং সেই দুর্নীতির তথ্যগুলো যখন এখন পত্রিকায় আসছে, এটা কি আপনি নেগেটিভ ভাবে না দেখছেন? না না, প্রশ্নই ওঠে না। তথ্য কখনো নেগেটিভ হয় না, তথ্য সবসময়ই যাচাই বাছাইয়ের বিষয়। আপনি তাদেরকে তো অবশ্যই ফেস করতে হবে। আপনি যখন চুক্তিগুলো করলেন, আপনি বন্দর দেবার জন্য একদম পাগল পারা হয়ে গেলেন, যে মনে হচ্ছে যে বাংলাদেশের এটাই প্রধান সমস্যা। তারপরে আপনি বিভিন্ন ধরনের চুক্তি করছেন, আপনি বন্দর দিয়ে দিচ্ছেন, আপনি বলছেন না এটা বাংলাদেশের লোকজন পারবে না। বাংলাদেশের লোকজন অনেক কিছুই তো পারে না। বাংলাদেশের লোকজন তো ঠিক মতো রাষ্ট্র চালাতে পারে না, তাহলে কি আমেরিকা থেকে লোকজন এনে এখানে মন্ত্রী মিনিস্টার বানাতে হবে? আমাদের দেশ আমাদের মতো করেই তো চালাতে হবে। এবং সেইখানে আপনারা বলবেন যে এই জিনিস আমরা করবো না, এবং আপনি যে সমস্ত চুক্তি তারা করার চেষ্টা করেছে, সেই আপনি ধারা উপধারা পড়লে তো আপনি বলবেন এই কি এই সমস্ত আগামী 10 বছরের চুক্তি তারা করতে চাচ্ছেন। বাণিজ্য ক্ষেত্রে তারা এই সমস্ত ব্যাপারগুলো দিয়ে দিচ্ছেন, অস্ত্রাগার বানানোর চেষ্টা করছেন। বাংলাদেশের যে আর্থিক পরিস্থিতি, সেখানে আপনি অস্ত্রাগার বানাবেন? আমরা ঠিক দিন আনি দিন খাইয়ের মতো অবস্থা। আপনি দেখুন যে একটি অন্তর্বর্তীকালীন সরকারের, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের একটি ফল ছিল, সেখানে আমরা কি চেয়েছিলাম সরকারের কাছে? আমরা চেয়েছিলাম যে এই বৈষম্য বিরোধী কিছু গুরুত্বপূর্ণ চিহ্ন তারা স্থাপন করে যাক। কই তারা এই একটি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন? আপনি দেখুন যে কি পরিভাবে 6 লাখ মানুষের চাকরি গেছে। তারা কিছু চাপ রেখে গেছেন এই নতুন সরকারের উপরে। সরকারি বেতন স্কেল বাড়িয়ে দিয়েছেন 100 গুণ, সেটা আবার করতে হবে এই নতুন সরকারকে। আপনি সব কিছুই আপনারা করবেন, কিন্তু বড় বড় যে স্বপ্ন আপনারা দেখবেন, কিন্তু কোন জায়গা থেকে সেটা হবে সেটা আপনারা ভাবলেন না। আপনি বিদেশি বিনিয়োগ এসে নাকি এখানে ভরে যাবে বললেন, এবং কি দেখলেন বিনিয়োগের পরিস্থিতিটা? কাজেই কথার ফুলঝুরি আমরা অনেক দেখেছি, এবং সেই ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তো অবশ্যই আসবে, যেহেতু আমাদের এখানে রাজনৈতিক সংস্কৃতিতে দুর্নীতির সাথে সম্পর্ক খুব ঘনিষ্ঠভাবেই রয়েছে। সেগুলো তো অবশ্যই তাদেরকে ফেস করতে হবে। এবং আমরা অনেকের চেহারাই তো বুঝতে পারি যে এত দ্রুত চেহারা এত স্ফীত হয় কি করে।